মাসের শেষ, তাই আজ আর ট্রামে বা বাসে নয়, হেঁটেই যাচ্ছি তারানাথের বাড়ি। কিশোরীর মেজাজটা বেশ গমগমে, কারণ আজ তাদের আপিসের নবীন মুখুজ্জের সাথে তার নাকি বেশ জোরেই তর্ক হয়েছে। তর্কের বিষয়টাও বেশ মজাদার, আর সেটা হলো ভূত নিয়ে। নবীনবাবু নাকি বলেছিলেন ছোটবেলায় সে তার ঠাকুমার মুখে গল্প শুনেছিলেন যে তাদের গ্রামের এলাকায় নাকি একটা আত্মার বসবাস ছিল যে নাকি মানুষের উপকার করত। কথাটা শুনেই কিশোরী চটে উঠেছিল, কারণ আজ পর্যন্ত এমন অদ্ভুত কথা সে কখনো শোনেনি যে ভূত বা আত্মায় মানুষের উপকার করে। রাস্তায় যেতে যেতে কিশোরী বলল, তুমি বলো না, এরকম অবাস্তব কথা কেউ কি কখনো শুনেছে? এই যে আমরা প্রতি সপ্তাহে তারানাথের বাড়ি গিয়ে নানান অলৌকিক ঘটনা শুনি, আরে সেখানেও কি এমন কথা আমরা কখনো শুনেছি? বললাম, কেউ শুনেছে কিনা জানি না, কিন্তু আমি কখনো শুনিনি। কিশোরী বলল, হ্যাঁ, সেইটাই হলো কথা। আরে বাপু, যদি গুলি দিতে চাও তো এমন কথা বলো না যেটা লোকে বিশ্বাস করবে। যত সব ধাপ্পাবাজ। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঠান্ডা হও ঠান্ডা হও, চলো তারানাথের কাছে জানতে চাইবো যে এমন কখনো হয় কিনা। এই সব কথা বলতে বলতেই কখন যে মঠলেনে পৌঁছে গেছি সেটা নিজেরাই বুঝতে পারিনি। যখন বুঝলাম তখন চটপট মোড়ের মাথার দোকান থেকে গরম গরম মোচার চপ আর বেগুনি কিনে নিলাম। সিগারেট আমার পকেটেই আছে, তাই আর কিনলাম না। তবে আজ আর কিশোরীর থেকে দাম চাইলাম না। এখন ওর মেজাজে যেমন হয়ে আছে, কোথায় আবার রেগে মেগে উঠবে, তার চেয়ে বরং আজকের দামটা আমিই দিলাম। যথা সময়ে তারানাথের বাড়িতে উপস্থিত হয়ে ঈষৎ বাক্য আদান প্রদানের পর মুড়ি আর তেলে ভাজা এলো। এক সময় সেটাও শেষ হলো এবং তারপরে এলো চা। অন্যান্য দিন সাধারণত চায়ের পালা শেষ হওয়ার পর তারানাথ সিগারেট ধরান, কিন্তু আজ চায়ে চুমুক দিয়েই বলে ওঠেন, কই হে একটা সিগারেট দাও দেখি। আমি তাড়াতাড়ি পাসিং শোয়ের প্যাকেটটা এগিয়ে দিয়ে বলে উঠলাম, কি ব্যাপার, আজ কি চা আর সিগারেট একসাথে চলবে নাকি? তারানাথ বললেন, কিছুদিন হলো এই অভ্যেসটা হয়েছে, তবে বেশ লাগে কিন্তু। এক চুমুক চা আর তারপর একটা সিগারেটে টান দিয়ে দেখো না, মজাটা হাতে নাতে টের পাবে। এবার কিশোরী মুখ খুলল। আচ্ছা, একটা কথা বলুন তো, আত্মা বা ভূত কি কখনো মানুষের উপকার করতে পারে? তারানাথ কেমন অদ্ভুত চোখে একবার কিশোরীর দিকে তাকালেন, তারপর চা আর সিগারেট মিশ্রিত দুটো পরিতৃপ্তি সূচক শব্দ করে বলে উঠলেন, আজ হঠাৎ এই কথা কেন? তখন কিশোরী তার সাথে আজ দুপুরে ঘটে যাওয়া অফিসের কথাগুলো বলল। তারানাথ চা আর সিগারেট খেতে খেতে সব কথা মন দিয়ে শুনল। তারপর পাশে রাখা ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালার মধ্যে সিগারেটটি গুজে দিতে দিতে বললেন, শোনো কিশোরী, তোমাদের তো আগেই বলেছি এই বিশ্বজগতে এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের বুদ্ধি বা বিবেচনার বাইরে। আমি বলে উঠলাম, তাহলে কি বলতে চান যে উপকারী ভূত হয়? তারানাথ আর একটা সিগারেট ধরাতে ধরাতে বললেন, সেই প্রশ্নের উত্তর জানার আগে তোমরা বরং একটা গল্প শোনো। দুলালপুর নামে একটি প্রত্যন্ত গ্রাম আছে, মেদিনীপুর জেলার একেবারে শেষ প্রান্তে অবস্থিত ছোট্ট গ্রাম। সেখানে মানুষজন খুব শান্তিপূর্ণভাবে বসবাস করে। গ্রামের চারপাশে সবুজ শ্যামল ক্ষেত আছে, আর মাঝখানে আছে ছোট্ট একটা পুকুর। এই গ্রামেরই উত্তর দিকে আছে একটা প্রাচীন বট গাছ। এই বট গাছ নিয়ে গ্রামের লোকেদের মধ্যে নানান কাহিনী আজও প্রচলিত। আমি তখন সেখানে আছি সপ্তাহখানেক হলো। গ্রাম শুরু হওয়ার এক ক্রোশ আগে আছে মতিপুর ঝিল। সেখানেই এক সৌম্য সাধু বাবার সাথে আমার পরিচয় হয়। সাধু বাবাটি বেশ নম্র গোছের, আমার খুব ভালো লাগে তাকে, তাই তার কাছেই ছিলাম। এখন অবশ্য দেশ স্বাধীন, তাই ইংরেজ বা জমিদারদের উৎপাত নেই।
তবে অনেক বছর আগে ইংরেজ নীলকর সাহেব ও অত্যাচারী জমিদারদের ছড়াছড়ি ছিল। এক সময় দেশ স্বাধীন হয়, অত্যাচারী জমিদারদেরও উৎপাত কমে আসে। তবে এই দুলালপুর গ্রামেই বছর খানেক আগে এক জমিদার ছিলেন। গ্রামটা ছিল তারই অধীনে। তার নাম ছিল বল্লভ প্রতাপ। আর এই বল্লভ প্রতাপ ছিলেন অত্যন্ত কঠোর ও নিষ্ঠুর প্রকৃতির মানুষ। খাজনা ও জমির মালিকানা নিয়ে তিনি প্রায়ই গ্রামের নিরীহ মানুষদের ওপর অত্যাচার করতেন। একদিন তার নিষ্ঠুরতায় বিরক্ত হয়ে গ্রামের কয়েকজন সাহসী যুবক মিলে বল্লভ প্রতাপকে হত্যা করবার ফন্দি করে। তারা জানতো যে ধরা পড়লে তাদের এবং তাদের পরিবারকে বল্লভ প্রতাপ জ্যান্ত পুড়িয়ে মারবে, তাই কাজটা করতে হবে অত্যন্ত গোপনে। এই গ্রাম থেকে 6 ক্রোশ দূরে ছিল হিজলডাঙ্গা গ্রাম। সেখানে চলতো বাইজিদের আসর। বল্লভ প্রতাপ সপ্তাহে একবার যেতেন সেখানে, আর যেদিন তিনি যেতেন ফিরতে অনেক রাত হতো। তার নিজস্ব ঘোড়া গাড়ি ছিল, তাই এই সব জায়গায় তিনি একা যাওয়াই পছন্দ করতেন। লেঠেলদের তার সঙ্গে রাখতেন না। গ্রামের যুবকরা ঠিক করে এরপর বল্লভ প্রতাপ যেদিন হিজলডাঙ্গা থেকে ফিরবেন সেই রাতই তার শেষ রাত্রি হবে। যেমন ভাবা তেমন কাজ। ঠিক 2-3 দিন পরে একদিন মধ্যরাত্রে বল্লভ প্রতাপ হিজলডাঙ্গা থেকে মনের আনন্দে ফিরছিলেন। গ্রামের সেই পুরনো বটগাছটার পাশে অনেক ঝোপঝাড় ছিল। সেখানেই গ্রামের যুবকেরা ওত পেতে বসেছিল। যেই না বল্লভ প্রতাপের ঘোড়ার গাড়ি ওই বটতলায় উপস্থিত হলো, অমনি গ্রামের যুবকেরা তাকে আক্রমণ করল। বল্লভ প্রতাপ কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন তার মাথায় বসিয়ে দিল সজোরে এক লাঠির বাড়ি। প্রচন্ড আঘাতে তিনি ওখানেই মাথা ধরে বসে পড়লেন। তারপর একের পর এক লাঠির আঘাতে ধীরে ধীরে মৃত্যুশয্যায় ঢলে পড়লেন। তারপর গ্রামের যুবকেরা তার মৃতদেহটাকে ওই বটগাছের নিচে পুঁতে রেখে যে যার বাড়ি ফিরে গেল। পরদিন জমিদার বাড়িতে কান্নার রোল পড়ে গেল। তার স্ত্রী বহু জায়গায় অনুসন্ধান করেও স্বামীর কোনো খোঁজ পেলেন না। গ্রামের যুবকদের এই কীর্তির কথা অনেকেই জানতো, কিন্তু নিজেদের পীড়নের কথা ভেবে আর মুক্তির স্বাদ গ্রহণের নেশায় সকলেই ব্যাপারটা চেপে যায়। বল্লভ প্রতাপের মৃত্যুর পর থেকে গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। মাঝরাতে বটগাছের নিচে হঠাৎ করেই কাঁপুনি শুরু হতো। কেউ সেখান দিয়ে হেঁটে গেলে মনে হতো যেন ভূমিকম্প হচ্ছে। কেউ কেউ রাতের বেলা সেই গাছের নিচ দিয়ে যাওয়ার সময় অদ্ভুত সুরে কাউকে কাঁদতে শুনতো। কেউ আবার গাছের নিচে অদ্ভুত ছায়া দেখতে পেত। লোকেরা বলতো বল্লভ প্রতাপের প্রেতাত্মা সেই গাছের নিচে ঘুরে বেড়ায়। এইভাবে গ্রামের লোকেরা ভয়ে ভয়ে দিন কাটাতে লাগলো। কিন্তু মাস 6 পর শুরু হলো আরো বড় উৎপাত। গ্রামের উত্তর দিকে যে মাঠের উপর এই বটগাছটা অবস্থিত, সেই মাঠটা ছিল খুবই উর্বর। গ্রামের অনেক গৃহপালিত গরু ছাগল ঘুরতে ঘুরতে সেখানে ঘাস বা কচি পাতা খেতে যেত। অনেক সময় অনেক রাত্রি পর্যন্ত সেসব গৃহপালিত পশু সেখানে ঘুরে বেড়াতো। তারপর একটা নির্দিষ্ট সময়ের পর তারা যে যার বাড়ি ফিরে যেত। দিনু
খুড়ো একদিন ঘুম থেকে উঠে দেখলো তার দুধেল গাইটি গোয়ালে নেই। দিনু খুড়ো তখনই তাকে খুঁজতে বেরিয়ে গেল। পথে যেতে যেতে যার সঙ্গেই দেখা হয় তাকেই সে তার গাইটির কথা জিজ্ঞাসা করে। দিনু খুড়োর এই গাইটি গ্রামের মধ্যে সকলেরই প্রায় চেনা। গ্রামে যে কটা দুধেল গাই আছে তার মধ্যে এটি ছিল সেরা। তার উপরে আকারে যেমন বড় তেমনি তেজিয়াল। তার দুধের মতো সাদা গায়ের রং আর পায়ের মাংসপেশি দেখে বাকি গোয়ালারা সকলেই বেশ হিংসে করত। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ পাওয়া গেল না। শেষে গ্রামের প্রান্তের ওই বট গাছের তলায় গিয়ে দুধেল গাইটিকে মৃত অবস্থায় পাওয়া গেল। দিনু খুড়ো প্রায় হুমড়ি খেয়ে পড়ল মৃতদেহটির উপর। কি ওরে ওরে আমার এ কি হলো রে? হায় 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 হায়, আমার সাধের গরুটা। তাদেরকে ঘিরে গ্রামের লোকেরা গোল হয়ে দাঁড়ালো। দৃশ্য দেখে সবাই হতবাক। দূর থেকে তারা ভেবেছিল কোনো সাপের কামড়ে হয়তো গাইটির এরকম অবস্থা হয়েছে, কিন্তু কাছে এসে তাদের চক্ষু স্থির হয়ে গেল। সকলে দেখল গাইটির মৃতদেহ পড়ে আছে ঘাস জমির উপরে, আর তার মাথাটি কেউ যেন মুচড়ে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। জিহ্বাটা লম্বা হয়ে বাইরে বেরিয়ে এসেছে। সকলে বুঝতে পারল এটা কোনো মানুষের কাজ নয়, কারণ গাইটি ছিল প্রচণ্ড রাগী। গ্রামের সবাই আর কথা না বাড়িয়ে গাভীটির দেহটিকে সৎকারের ব্যবস্থা করল। এই ঘটনার এক সপ্তাহের মধ্যে আর কিছু ঘটল না। ঠিক এক সপ্তাহ পর আবার একজনের ছাগলের মৃতদেহ পাওয়া গেল। তারপর একদিন দুদিন ছাড়া কারোর না কারোর গৃহপালিত পশুর মৃতদেহ ওই বটগাছের তলায় পড়ে থাকতে দেখা যেত। তখন সবাই মিলে ঠিক করলো এর একটা প্রতিকারের দরকার। সকলে গ্রামের মোড়ল জগবন্ধু বাবুর কাছে গিয়ে উপস্থিত হলো। ইতিমধ্যে জগবন্ধু বাবুর কানে সমস্ত ঘটনা পৌঁছেছিল। তিনি নিজেও এই সমস্যাটি নিয়ে মনে মনে বেশ চিন্তিত ছিলেন। সত্যি বলতে কি, তার নিজেরও একটি গরু সেখানে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। সকলে পরামর্শ করে ঠিক করলো মতিপুর ঝিলের ধারে যে কালী মন্দির আছে সেখানকার সাধু বাবার কাছে যেতে হবে। সেই সাধু বাবার নাম আশেপাশের আর 5টি গ্রামে খুব বিখ্যাত। ইতিমধ্যে তিনি বহু সমস্যার সমাধান করেছেন। এই তো আগের বছর কালী পুজোর সময় পাশের ময়নাচুরো গ্রামের একটি মেয়েকে ভূতে ধরেছিল। প্রথমে ব্যাপারটা বোঝা যায়নি, কিন্তু সাধু বাবার কাছে নিয়ে যেতে তিনি সব বুঝতে পারেন এবং একদিনের মধ্যেই সেই মেয়েটিকে আবার সুস্থ করে দেন। জগবন্ধুবাবু বললেন, বেশ, সেই কথাই রইল। আগামীকালই আমরা রওনা হব। আশা করি আমাদের গ্রামের সমস্যার কথা শুনে তিনি কিছু না কিছু উপায় ঠিক বের করে দেবেন। কথা মতো পরদিনই জগবন্ধু, দিনু গোয়ালা, বিষ্ণুচরণ, রামলাল এই 4 জন মতিঝিলের মা কালী মন্দিরের উদ্দেশ্যে রওনা হলো। আমি তখন সাধু বাবার কুটিরের পাশে বসে ঝিলের জলে মাছরাঙা পাখির শিকারের কৌশল লক্ষ্য করছি। হঠাৎ দেখি কিছু লোক কুটিরের দিকে এগিয়ে আসছে। আমি সোজা হয়ে বসলাম। সাধু বাবা মধ্যাহ্ন ভোজনের পর তার পাতার কুটিরে বিশ্রাম নিচ্ছেন। লোকগুলো কাছে আসতে আমাকে দেখতে পেল। একজন বলল, আমরা দুলালপুর গ্রাম থেকে আসছি। আমাদের গ্রামের খুব বিপদ, তাই একটিবার সাধু বাবার সঙ্গে দেখা করতে চাই। একটিবার। আমি বললাম, ও কিন্তু উনি তো এখন একটু বিশ্রাম নিচ্ছেন, এখন কি ওনাকে জাগানো উচিত হবে? একটু পরেই হয়তো উনি জেগে উঠবেন। আপনারা কি একটু অপেক্ষা করতে পারবেন? সবে মাত্র আমার মুখের কথা শেষ হয়েছে, আর ঠিক তখনই দেখলাম
কুটিরের ভিতর থেকে সাধু বাবা বেরিয়ে এলেন। হয়তো আমাদের কথাবার্তার আওয়াজে ওনার ঘুম ভেঙে গিয়ে থাকবে। সকলে সাধু বাবাকে নতমস্তকে প্রণাম করলো। সাধু বাবা তার ডান হাতটি আশীর্বাদ সূচক ভঙ্গিতে তুলে দিয়ে তাদেরকে আসবার কারণ জানতে চাইলেন। তখন একজন বললেন, বাবা, আমি জগবন্ধু, ওই দুলালপুর গ্রামের মোড়ল। আমাদের গ্রামটাকে আপনি রক্ষা করুন বাবা, রক্ষা করুন। এই বলে ধীরে ধীরে চারজনে পালা করে গ্রামের সম্পূর্ণ ঘটনাগুলি সবিস্তারে ব্যাখ্যা করল। সব কথা সাধু বাবা মন দিয়ে শুনলেন। তাদের কথা শেষ হলে তিনি বলে উঠলেন, বেশ বুঝতে পারছি এটা কার কাজ। তবে এই সমস্যার সমাধান আমি এইখান থেকে করতে পারবো না। তোরা ফিরে যা। আগামী শনিবার অমাবস্যা, ওই দিন আমি ঠিক সময়ে তোদের গ্রামে উপস্থিত হব। এই কথা শুনে সকলে সাধু বাবাকে প্রণাম করে গ্রামে ফেরার পথ ধরল। সকলে চলে যাওয়ার পর সাধু বাবা আমাকে বললেন, শুনলি তো সবই। তুই না হয় সেদিন আমার সাথেই থাকিস, তোকে আমার প্রয়োজন হবে। শনিবার দিন সাধু বাবা আমাকে নিয়ে গ্রামের চণ্ডী মণ্ডপে উপস্থিত হলেন। সেখানে তখন কয়েকজন বসে সুখ দুঃখের গল্প করছিল। আমাদের দেখেই তাদের মধ্যে থেকে একজন জগবন্ধু বাবুকে খবর দিতে দৌড়লো। বাকিরা সাধু বাবার বসবার জায়গা করে দিয়ে সেখানে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই গ্রামের ছোট থেকে বড় সকলেই সেই চণ্ডী মণ্ডপে উপস্থিত হলো। এক সময় জগবন্ধু বাবু এসে উপস্থিত হলেন। তারপর তিনি বিনীত সুরে বললেন, বাবা ঠাকুর, আপনি আপনি এসেছেন দেখে আমাদের যেন প্রাণ ফিরে পেলাম। দয়া করে আমাদের উদ্ধার করুন, আমাদের গ্রামটাকে রক্ষা করুন। সাধু বাবা বললেন, সেই জন্যই তো আমি এসেছি। তোরা চিন্তা করিস না, আজ রাতেই আমি সেই দুষ্টের কর্মকাণ্ডের অবসান ঘটাবো। জগবন্ধু বাবু সকলের দিকে ফিরে দেখলেন। গ্রামের লোকেদের মুখে চোখে একটা আশার আশ্বাস ফুটে উঠেছে। সকলে যেন অধীর আগ্রহে সেই সময়টার অপেক্ষা করছে। সাধু বাবা আবার বললেন, আজ মধ্যরাত্রে আমি ওই বটতলায় একটি ক্রিয়া সম্পন্ন করব। তোমরা সকলে যে যার বাড়িতে থেকো, কেউ বাড়ির বাইরে বের হবে না। আগামীকাল সকালে পুনরায় তোমাদের সঙ্গে এই স্থানে আমার সাক্ষাৎ হবে। বাবা ঠাকুর, আপনার কি কি প্রয়োজন আমাকে যদি বলেন, আমি এখনই সব ব্যবস্থা করে দিতে পারবো। আমার যা প্রয়োজন তা আমি নিজেই সংগ্রহ করে নেব। তোদের ব্যস্ত হয়ে দরকার নেই। তবে একটা জিনিসের দরকার। বলুন সাধু বাবা, কি সেই জিনিস? আমার একটি কালো মোড়গের প্রয়োজন। তাই দেব বাবা ঠাকুর, তাই দেব। আমার বাড়িতেই আছে, এক্ষুনি এনে দিচ্ছি, এক্ষুনি এনে দিচ্ছি। এই বলে তিনি গ্রামের একজনকে তার বাড়িতে পাঠালেন মুরগির খাঁচা থেকে একটি কালো মোড়ক এনে দেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তি একটি কুচকুচে কালো মোড়ক নিয়ে পুনরায় সেখানে উপস্থিত হলো। তারপর সেই মোড়কটা তুলে দিল আমার হাতে। এরপর সাধু বাবা আরও একবার আশীর্বাদ সূচক ভঙ্গিতে নিজের ডান হাতটি সকলের দিকে উঁচু করে ধরে ধীরে ধীরে সেখান থেকে প্রস্থান করলেন। তারপর সারাদিন গ্রামের বিভিন্ন প্রান্তে ঘুরে রাতের ক্রিয়ার জন্য প্রয়োজন মতো সামগ্রী সংগ্রহ করতে লাগলেন। আমাকেও কিছু দ্রব্য সংগ্রহের জন্য তিনি বললেন। তার মধ্যে ছিল কলকে ফল, নিম গাছের শুকনো পাতা, 5টি পাখির পালক ও কিছুটি পুকুরের কাদামাটি।
ধীরে ধীরে দুপুর গড়িয়ে সন্ধ্যা নামলো। ঘরে ঘরে সন্ধ্যা আরতির শব্দ শোনা যেতে লাগলো। সময় তার নিজের গতিতেই এগিয়ে চলে। এক সময় রাত নেমে এলো। চারিপাশ নিস্তব্ধ হয়ে গেল। এক টানা ডেকে চলল ঝিঝি পোকারা। রাতের আকাশকে মুখরিত করে ভেসে এলো রাত পাখির ডাক। গ্রামের রাস্তা শুনশান, ফাঁকা। আজ একটা নেড়ি কুকুরও রাস্তায় থাকতে দেখা গেল না। যেন অশুভ কোনো কিছুর পূর্ব সংকেত পেয়ে গোটা বিশ্ব চরাচর আত্মগোপন করেছে। এদিকে গ্রামের প্রান্তরে সেই বটগাছের তলায় হোমকুণ্ড তৈরি করে সাধু বাবা যজ্ঞে মগ্ন হয়ে আছেন। আমি তার সামনে বসে ক্রমাগত অগ্নিকুণ্ডে ঘি আহুতি দিচ্ছি। তার সামনে পড়ে আছে সেই কালো মোরগটির মুন্ডুহীন দেহটি। সেই মোরগের গলা থেকে নিঃসৃত রক্ত জমা করা হয়েছে একটি আগুনে পুড়ে যাওয়া মাটির পাত্রে। মন্ত্র পড়তে পড়তে সাধু বাবা এক সময় মোরগটির মৃতদেহটি তুলে সমস্ত পালক ছাড়িয়ে ফেলতে বললেন। আমি তখনই আদেশ মতো সেই কাজটি সম্পন্ন করলাম। এরপর পুনরায় তিনি মন্ত্র পড়তে পড়তে কি একটা সাদা জিনিস মৃতদেহটিতে ভালো করে মাখিয়ে সিঁদুরের ফোঁটা দিলেন। দেখে মনে হলো হয়তো ছাই। তারপর আরেকটি বড় মাটির পাত্রে মোরগের দেহটি পুনরায় শুইয়ে রাখলেন। এরপর মোরগটির কাটা মুন্ডু নিয়ে সেই জমানো রক্তের মধ্যে ডুবিয়ে তার থেকে কয়েক ফোঁটা ঢেলে নিলেন নিজের মুখে। দেখে আমার গা কেমন ঘিন ঘিন করে উঠল। ভাবলাম, আমি কি ঠিক লোককে সঙ্গ দিতে এসেছি? আমি কোনো ভুল ক্রিয়ায় যুক্ত হয়ে পড়ছি না তো? তারপর পুনরায় মন্ত্র পড়তে পড়তে সেই মোরগের মাথার সাহায্যে রক্ত ছিটোতে শুরু করলেন হোমকুণ্ডের মধ্যে। 5 বার রক্ত ছেটানোর পর হঠাৎ যেন বটতলার মাটি কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে বদলাতে শুরু করলো চারপাশের প্রকৃতি। কোথা থেকে ধেয়ে এলো একরাশ দুরন্ত হাওয়া। সাধু বাবা অনড়ভাবে বসে মন্ত্রপাঠ করতে থাকলেন। একসময় আমার চোখের সামনে মাটি ফেটে তার থেকে ধীরে ধীরে উঠে এলো এক অদ্ভুত মূর্তি। তার শরীরে চামড়ার লেশ মাত্র নেই, দন্ত বিকশিত একটি নরকঙ্কাল। খটখট করে হাড়ের শব্দ তুলে সেই নরকঙ্কালটি এক পা করে এগিয়ে এসে হোমকুণ্ডের এক হাত দূরে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে চতুর্দিক ছেয়ে গেল মাংস পোড়া গন্ধে। বাতাস যেন বিষিয়ে উঠল। এদিকে সাধু বাবা তখনও চোখ বন্ধ করে মন্ত্র পড়ে যাচ্ছেন। এরপর হঠাৎ অদ্ভুত এক খনখনে গলায় সেই নরকঙ্কাল বলে উঠল, কি চাস তুই? এখানে কেন এসেছিস? তোর জন্যই আমি এখানে এসেছি। তুই গ্রামের লোকের ওপর যে অত্যাচার করছিস সেটা ঠিক নয়। গ্রামের নিরীহ গৃহপালিত পশুদের দিনের পর দিন হত্যা করছিস। এসব বন্ধ কর। বন্ধ করবো না। আমি পল্লব প্রতাপ। এক সময় আমার দাপুটে বাঘে গরুতে এক জায়গায় জল খেত। আর এরা কিনা আমাকে খুন করেছিল। এর প্রতিশোধ আমি নেব। তাই প্রথমে তোদের রোজগারের পন্থাকে আমি হত্যা করেছি। গরুর দুধ, ছাগলের মাংস এসব বিক্রি আর হবে না। তারপরে তোদেরকেও হত্যা করব। তুই ভুল করছিস। তুই প্রতিশোধের আগুনে জ্বলছিস। তোর আত্মার মুক্তির জন্যই আমি এখানে এসেছি। আমার কথা শোন, এখান থেকে চলে যা। যারা আমাকে শেষ করেছে
তাদের এবং তাদের পরিবারকে সম্পূর্ণ শেষ না করে আমি এখান থেকে যাব না। আমি শান্তি পাবো না। মূর্খ, যারা তোকে হত্যা করেছে তারা নিজেদের শাস্তি পেয়েছে। অনেক আগেই কেউ অপঘাতে, কেউ শারীরিক ব্যাধিতে, আবার কেউ বা উন্মাদ হয়ে মারা গেছে। কারণ প্রাণ হত্যার শাস্তি এ জীবনে ভোগ করতেই হয়। কিন্তু তুই জীবিতকালে গোটা গ্রামের ওপর অত্যাচার করেছিলি। সেই অত্যাচার থেকে মুক্তি পেতেই তারা তোকে হত্যা করেছিল। কিন্তু তারা তোর মতো ছিল না, তাই শুধু তোকেই হত্যা করেছিল। তোর পরিবারের গায়ে আঁচড়টিও টানেনি। কিন্তু গ্রামবাসীর জায়গায় তুই থাকলে হয়তো তাদের পরিবারকেও মেরে ফেলতিস। তোর মানসিকতা মৃত্যুর পরেও পরিবর্তিত হয়নি। সেই কারণেই আজও তোর আত্মা মুক্তি পায়নি। সাধু বাবার কথা শুনে কঙ্কালটি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হয়তো সাধু বাবার কথাগুলো এক মুহূর্ত ভেবে দেখল। সাধু বাবা আবার বললেন, তুই মরেছিস তোর কর্মফলে, আর যারা তোকে হত্যা করেছিল তারাও মরেছে তাদের কর্মফলে। কিন্তু বর্তমানে তুই যে সকল নিরীহ প্রাণীদের ওপর অত্যাচার করছিস সেটা অত্যন্ত অন্যায়। আমি তোর জন্য কিছু এনেছি, সেটা গ্রহণ কর আর আমার কথা শোন। এই বলে সাধু বাবা পালক ছাড়ানো সেই মোরগের মৃতদেহটা কঙ্কালটার দিকে ছুঁড়ে দিলেন। আমি অবাক হয়ে দেখলাম চোখের নিমেষে কঙ্কালটা একটা আস্ত মোরগের দেহ গিলে খেয়ে নিল। তারপর তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল। সে দাঁড়িয়ে ধীরে ধীরে দুলতে শুরু করলো, ঠিক ভূতে ভর করা মানুষের মতন। সাধু বাবা বললেন, শোন, আমি তোর আত্মার মুক্তির ব্যবস্থা করতে পারি, কিন্তু আমি জানি তুই সেটা চাস না। কারোর ইচ্ছার বিরুদ্ধে মুক্তি দেওয়া অনুচিত। আর তুই তো চাস এখানেই থাকতে। তবে তাই হোক, কিন্তু আজকের পর থেকে তোকে গ্রামের লোক অন্য রূপে দেখবে। আমি সেই ব্যবস্থাই করে দিয়ে গেলাম। এরপর সাধু বাবা মোরগের মাথার সাহায্যে কয়েক ফোঁটা রক্ত নিয়ে সেই দোদুল্যমান কঙ্কালটির শরীরে ছিটিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যেই কঙ্কালটি ধীরে ধীরে পাতলা স্বচ্ছ ধোঁয়ার রূপ ধারণ করতে করতে বটগাছের কাণ্ডের ভেতর প্রবেশ করল। সাধু বাবা যজ্ঞের ক্রিয়া সম্পন্ন করে বাকি রাতটা বটতলাতে বসেই কাটিয়ে দিলেন। আমিও তাই করলাম। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাধু বাবা আমাকে নিয়ে চণ্ডী মণ্ডপের উদ্দেশ্যে রওনা হলেন। যখন একে একে গ্রামের লোক সেখানে উপস্থিত হতে থাকলো, তারা দেখলো সাধু বাবা স্মিত মুখে সেখানে বসে আছেন। সকলে জড়ো হতে সাধু বাবা বলে উঠলেন, আজ থেকে তোমাদের ভয়ের আর কোনো কারণ নেই। সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। সকলে মিলেমিশে থাকো, সুখে দুঃখে একে অপরের পাশে থেকো, মান জ্ঞান হুঁশ নিয়ে চলাফেরা করো, তবেই তো মানুষ। আচ্ছা, এবার আমি বিদায় নেব। তোমরা ভালো থেকো। এই বলে সাধু বাবা সেখান থেকে প্রস্থান করলেন। আমিও তার সাথে চললাম। সকলে সমবেত কণ্ঠে বলে উঠল, জয় সাধু বাবা, জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। এরপর আর কিছুদিন মাত্র আমি সেখানে সাধু বাবার সঙ্গে থেকে অন্যত্র যাওয়ার জন্য পথে নেমে পড়লাম। কারণ সেই সাধু বাবাও সেখান থেকে যাবার উপক্রম শুরু করেছিলেন।
তবে সেখান থেকে আসবার আগে তিনি বেশ কিছু তন্ত্র শক্তি আমাকে প্রদান করেছিলেন। তারপর আমিও অন্যত্র চলে গেলাম। বহু বছর পর সেই গ্রামে কোনো ক্রমে আমি গিয়ে পৌঁছেছিলাম। গিয়ে দেখলাম সেই ঘটনার পর কেটে গেছে বহু বছর, কিন্তু বটগাছের নিচে বল্লভ প্রতাপের আত্মা এখনো ঘুরে বেড়ায়। তবে গ্রামবাসীরা মনে করে বল্লভ প্রতাপের প্রেতাত্মা তাদের গ্রামকে বিপদ থেকে রক্ষা করে, কারণ তিনি এখন গ্রামের রক্ষক হয়েছেন। কারণ সেই বটগাছের তলায় যদি এখন কেউ কোনো দুষ্ট লোকের কীর্তির কথা নালিশ করে আসে, তবে সেই লোক নাকি যোগ্য শাস্তি পায়। আর তাই সেই প্রাচীন বটগাছ গ্রামবাসীদের জন্য এখন একটি পবিত্র স্থানে পরিণত হয়েছে। গ্রামবাসীরা এখন নালিশ করার পদ্ধতি স্বরূপ লাল সুতো দিয়ে সেই গাছে ঢিল বেঁধে আসে। দুলালপুরের এই গল্প আজও মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়, আর গ্রামবাসীরা জমিদার বল্লভ প্রতাপকে সম্মান জানিয়ে সেই বটগাছের যত্ন নেয়। গ্রামবাসীরা সব সময় বটগাছের নিচে প্রদীপ জ্বালিয়ে রাখে, যাতে বল্লভ প্রতাপের আত্মা কখনো অশান্ত না হয়। এভাবেই দুলালপুরের গ্রামবাসীরা প্রেতাত্মার সঙ্গে এক ধরনের সমঝোতার সহিত বসবাস করতে শুরু করলো। তাদের বিশ্বাস ও ভালোবাসায় ও সাধু বাবার আশীর্বাদে বল্লভ প্রতাপের প্রেতাত্মা আজও শান্ত থাকে এবং গ্রামকে রক্ষা করে। তারানাথ গল্প শেষ করে কিশোরীর দিকে চেয়ে বললেন, কি বুঝলে? আশা করি তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়েছ। কিশোরী নির্বোধ বালকের মতো একবার তারানাথের দিকে একবার আমার দিকে চাইতে লাগলো। বুঝলাম সে এসেছিল এমন কিছু কথা শুনতে, যাতে কালকে আপিসে গিয়ে তার কলিগ নবীনকে আচ্ছা করে দু চার কথা শোনাতে পারে। কিন্তু পৃথিবীতে এমনও যে হতে পারে সেটা হয়তো তার জানা ছিল না। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।